এই ভিডিওটি আইইউপ্যাক নামকরণ নিয়ে শুরু হচ্ছে। তো আমাদের যে জৈব যৌগগুলো পাওয়া যায়, সাধারণত হাইড্রোকার্বন বিশিষ্ট যেসব জৈব যৌগ পাওয়া যায়, এগুলো আমরা বিভিন্নভাবে নামকরণ করতে পারি। মানে একটা নামকে আমরা বিভিন্ন উপায়ে করতে পারি, রাসায়নিক নামকরণ, সাধারণ নামকরণ, যেটা বাণিজ্যিক ভাবেও করা যেতে পারে। তো আমাদের পড়ালেখার ক্ষেত্রে বা একটা জিনিসকে বায়োলজিতে যেমন আমরা একটা জিনিসকে গোত্র, শ্রেণী, পর্বে ভাগ করে থাকি, এদেরকে ওইভাবে এমনভাবে ভাগ করা যেতে পারে যেন আমরা ওগুলোকে সহজেই বুঝতে পারি যে এটা কি হচ্ছে। তো যে বিষয়টি আমি দেখবো সেটা হচ্ছে আইইউপ্যাক নামকরণ। আন্তর্জাতিক নামকরণ ক্ষেত্রে মূলত হচ্ছে জৈব যৌগ, যেমন হচ্ছে হাইড্রোকার্বনের নামকরণই হচ্ছে আইইউপ্যাক নামকরণ এখানে আমরা দেখব। তো শুরুতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোকার্বন। আমাদের উদ্দেশ্য হচ্ছে হাইড্রোকার্বনের নামকরণ। হাইড্রোকার্বনটা কি, সেটা হচ্ছে ওয়ার্ড রুট। আমরা নামকরণের ক্ষেত্রে সাধারণ এবং উদ্ভুত যে নামকরণগুলো দেখছি সেখানে কিন্তু ওয়ার্ড রুট ব্যবহার করছি, যে 1 কার্বনের জন্য মেথ, 2 কার্বনের জন্য এথ, 3 কার্বনের জন্য প্রোপ। ওই ওয়ার্ড রুট গুলো আগে আমাদের ইউজ করতে হবে, ওয়ার্ড রুট। এবং এর সাথে যদি অ্যালকেন জাতীয় যৌগ হয়, অর্থাৎ সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সেটার সাথে কি হবে, আমাদের একটা এন যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এন যুক্ত হয় কার জন্য, অ্যালকেনের জন্য। এখানে আমরা অ্যালকেন দিব। আর অ্যালকেন থাকে কাদের, যে সব কার্বন শিকলে সিঙ্গেল বন্ড থাকে, একক বন্ড থাকে, এখানে অ্যালকেন হয়। ওয়ার্ড রুট অর্থাৎ মেথিল, প্রোপ এগুলোর সাথে যদি আমরা ইন যুক্ত করি, ইন, তাহলে সেটা হয়ে যাবে অ্যালকেন। অ্যালকেন চিনবো কিভাবে, যেখানে কার্বনের মাঝে, 2টা কার্বনের মাঝে অবশ্যই কমপক্ষে একটি ডাবল বন্ড থাকবে, সেটাকে আমরা অ্যালকেন বলবো। এরপরে যদি আইন যুক্ত করা হয় ওয়ার্ড রুটের সাথে, তাহলে সেটা হয়ে যাবে অ্যালকাইন। এবং অ্যালকাইন চিনবো কিভাবে, পরস্পর 2টি কার্বনের মাঝে কমপক্ষে একটি ট্রিপল বন্ড থাকবে। এভাবে আমরা কিন্তু করতে পারি। এখন এই নামকরণের ক্ষেত্রে অনেক সময় যদি 2টা ডাবল বন্ড থেকে থাকে একটা শিকলের মাঝে, তাহলে সেখানে কিন্তু আমরা ডাই ইন বলবো, ডাই ইন। যদি 3টা ডাবল বন্ড থাকে একটা যৌগের মধ্যে, তাহলে সেখানে আমরা কি বলবো, ট্রাই ইন। এইভাবে আমাদের পর্যায়ক্রমে যতগুলো দেওয়া থাকবে স্বাভাবিকভাবে সেগুলো আমরা কিন্তু এইভাবে বলতে পারবো, ডাইন, ট্রাইন, টেট্রাইন, এইভাবে কিন্তু অ্যালকেনের নামকরণ করতে পারবো। একইভাবে আয়নের ক্ষেত্রেও কিন্তু একই। যদি একটা কার্বন শিকলের মাঝে একাধিক ট্রিপল বন্ড থাকে, তাহলে যদি 2টা থাকে তাহলে কি হবে, ডাই আয়ন, ডাই আয়ন। 3টা ট্রিপল বন্ড থাকলে ট্রাই আয়ন হবে, ট্রাই আয়ন। এভাবে পর্যায়ক্রমে যত কার্বন শিকলে ট্রিপল বন্ড বাড়বে, এইভাবে পর্যায়ক্রমে থাকবে। এগুলো হচ্ছে মূল হাইড্রোকার্বনের নামকরণ। এবার যদি হাইড্রোকার্বনের জাতকের কথা বলি, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এগুলোর কথা যদি বলি, যে হাইড্রোকার্বন এর জাতক, সেগুলোর নামকরণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি এটাই যে আলোচনা করতেছি একবারে বেসিক লেভেলের আলোচনা। এইগুলো থেকে তথ্য নিয়েই এবং বেসিক ক্লিয়ার করে কিন্তু আমরা পরবর্তীতে আইইউপ্যাক নামকরণ করব। এখন এর জাতক নামকরণ করার আগে অবশ্যই এই যে ওয়ার্ড রুট যেটা থাকে না, ওয়ার্ড রুটটা আগে ইউজ করতে হবে। এখন এই ওয়ার্ড রুটের সাথে যদি আমরা একটা অল ব্যবহার করি, কখন অল ব্যবহার করব, যখন দেখব সেখানে আমাদের একটা অ্যালকোহল কার্যকরী মূলক যুক্ত আছে। অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহল হচ্ছে হাইড্রোকার্বনের একটি জাতক। এবং এটা কিন্তু এই যে এরকম ডাইন টাইনের মতো এখানে ট্রাইনলও হতে পারে। কখন, যখন একটা শিকলের মধ্যে, কার্বন শিকলের মধ্যে একটা ওএইচ থাকবে তখন অল ব্যবহার করব, যখন একাধিক থাকবে, 2টা থাকবে তখন ডাইঅল, যখন 3টা থাকবে তখন ট্রাইঅল। এভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পাইলে আমাদের এই নামগুলো বাড়াইতে হবে। এটা তো অ্যালকোহল গেল। এরপরে যদি আমরা অ্যালডিহাইডের কথা চিন্তা করি, অ্যালডিহাইড হলে কিন্তু নামের শেষ, ওয়ার্ড রুটের শেষে আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অ্যাল। অ্যাল কিসের জন্য, আমি আবার বলি, অ্যালডিহাইডের জন্য। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, CHO। অর্থাৎ এই কোন একটা কার্বন শিকলে যদি CHO যুক্ত থাকে, তাহলে সেটা কিন্তু আমরা অ্যাল ইউজ করব, কার সাথে, ওয়ার্ড রুটের সাথে। এরপরে যদি কিটোন যুক্ত থাকে তাহলে ওন যুক্ত করব, ওয়ার্ড রুটের সাথে ওন যুক্ত করব, কিটোন।
হচ্ছে সিও, এটা যুক্ত থাকবে। আর এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডাইন ট্রাইন ব্যবহার করা যেতে পারে। ডাইন এরকম বৃদ্ধি হবে পর্যায়ক্রমে, যদি আমাদের এখানে কিটোন সংখ্যার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এখানে আমরা এই নামগুলো ব্যবহার করে থাকবো। এরপর আরেকটা ওয়ার্ড রুটের সাথে কিন্তু আমরা অ্যাসিড যুক্ত করতে পারি। অ্যাসিড যদি থাকে তাহলে সেখানে আমরা কিন্তু ওয়ার্ড রুটের সাথে অয়িক অ্যাসিড যুক্ত করব, অয়িক অ্যাসিড, অ্যাসিড। এবং এটা হচ্ছে যদি দেখি আছে সি ডবল ও এইচ, এটা হচ্ছে অ্যাসিড এর একটা হচ্ছে ফর্মুলা বা কার্যকরী মূলক। যদি এখানে এই কার্যকরী মূলক যদি একাধিক আসে, যদি দুইটা আসে তাহলে কি হবে, ডাইওয়িক, ডাইওয়িক, তিনটা আসলে কি হবে, টাইওয়িক আসবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের এই সংখ্যাটা বৃদ্ধি পাবে। কার্বন শিকলের নাম্বারিং এ কার্যকরী মূলকের ন্যূনতম সংখ্যা কিন্তু আমাদের দেখতে হবে। অর্থাৎ একটা কার্বন শিকলে আমরা যখন একটা কার্বন শিকল দেখবো এরকম এরকম, এখানে পরিমাণ মতো আমরা অন্যান্য যৌগগুলো বা মৌলগুলো বা পরমাণু যুক্ত করতে পারবো। এই কার্বন শিকলে যে জায়গায় আমরা দেখবো যে সবচেয়ে কাছে বা ন্যূনতম পজিশনে এই কার্যকরী মূলকগুলো যুক্ত রয়েছে, সেইগুলো কিন্তু আমরা নাম্বারিং করব। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, CH3, CH2, CH, CH, CH3, OH। আচ্ছা, এখানে দেখুন, এখানে আমি একটা কার্বন শিকল দিয়েছি। এই যে এখানে এই OH টা হচ্ছে কি একটা কার্যকরী মূলক। তো এই কার্যকরী মূলকটা কোন দিক থেকে কাছে হচ্ছে, এই দিক থেকে কাছে হবে নাকি এই দিক থেকে কাছে হবে? যে দিক থেকে কাছে হবে আমরা কিন্তু নাম্বারিংটা সেই দিক থেকেই করার চেষ্টা করব। 1 2 3 4 5, এইভাবে কিন্তু আমরা আমাদের নাম্বারিং গুলো করে ফেলতে পারি। তো এই যে বিষয়টা এখানে দেখালাম, এইটা হচ্ছে আইইউপ্যাক নামকরণের ক্ষেত্রে আমাদের প্রাথমিক ধারণা। যদি আমাদের শাখা যুক্ত থাকে, অর্থাৎ আমাদের কার্বন শিকল, জৈব যৌগত কার্বন শিকল, এখানে যদি শাখা যুক্ত থাকে সেই ক্ষেত্রে তাদের নাম আর অবস্থানটা মূল কার্বন শিকলের যে সংখ্যা, তাদের যে চেইনের নাম্বার তার আগে লিখতে হয়। এবং শাখা সমূহের যে নামগুলো থাকে, যে প্রতিস্থাপকগুলো থাকে, সেখানে কিন্তু প্রতিস্থাপকের নামের আদ্যক্ষর ইউজ করতে হয়। যেমন যদি একটি কার্বন শিকলে একাধিক প্রতিস্থাপক থাকে, যেমন হচ্ছে মিথাইল একটা থাকলো আর একটা হচ্ছে ইথাইল থাকবে। তো যদি আমরা ইংরেজি আদ্যক্ষর দেখি তাহলে এইটা হচ্ছে মিথাইলের এম আর এটা ইথাইলের ই। তো ই হচ্ছে এম এর আগে যেহেতু আসে, তাহলে আমরা কিন্তু নামকরণের ক্ষেত্রে ইথাইলকেই আগে ইউজ করব। এই বিষয়টা আমরা আস্তে আস্তে একেবারে দেখব। তো এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই বেসিক গুলো। অর্থাৎ আদ্যক্ষর, প্রতিস্থাপকের আদ্যক্ষরকে আগে প্রায়োরিটি দিতে হবে। যদি মিথাইল এবং প্রোপাইল থাকে তাহলে এই ক্ষেত্রে কি হবে, এম আগে হয় নাকি পি আগে হয় সেটা কিন্তু আমরা ভেরিফাই করব, তারপরে আমাদের এইগুলোর নামকরণ করতে হবে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নামকরণ করতে হলে একাধিক যদি শাখা থাকে তাহলে তাদের অবস্থান সূচক সংখ্যা সমূহের মাঝে কমা দিতে হবে, এবং একাধিক নাম থাকলে তাদের মাঝে কি করতে হবে, হাইফেন ইউজ করতে হবে। আর আমি যদি একটা উদাহরণ দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে CH3, CH, CH2, CH3, এখানে N, CH3, CH3। আর কিভাবে নামকরণ হচ্ছে সেটা আমি পরে দেখাবো। আমি যে বিষয়টা বললাম যে কমা এবং হাইফেন কখন ইউজ করতে হবে, যেমন এখানে হচ্ছে এইটা, এখানে কি আছে, নাইট্রোজেন আছে, এখানে এন, এন এর সাথে কয়টা মিথাইল মূলক আছে, দুইটা মিথাইল, এবং এন এন এই জন্য দিলাম। এখানে কি হবে, দুইটা মিথাইল মূলক যুক্ত থাকার জন্য ডাই মিথাইল, এবং এর সাথে কি আছে, নাইট্রোজেন থাকার জন্য এখানে আমরা কি করব, অ্যামিনো একটা গ্রুপ যুক্ত রয়েছে, অ্যামিনো। এখানে কার্বন রয়েছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, মোট চারটা কার্বন থাকার জন্য এখানে যেহেতু সবগুলো সিঙ্গেল বন্ড, এই জন্য কি হবে, বিউটেন হবে। এখানে আমি এই যে সংখ্যাগুলো এবং ওয়ার্ড এর মাঝে কিন্তু হাইফেন দিছি, এবং সংখ্যাগুলোর মাঝে কি দিছে, কমা দিছে। অর্থাৎ এই যে 2,2 এদের মাঝে কি হবে, কমা, এবং সংখ্যা এবং শব্দের মাঝে কি হবে, হাইফেন হবে, ডাই মিথাইল। এরকম কিন্তু আমাদের নামকরণ গুলো করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করে, এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এইগুলোকেই মাথায় রেখে কিন্তু আমাদের নামকরণ করতে হবে। তো আমি যেসব কার্যকরী মূলকের কথা বলতেছি, এইগুলো কিন্তু একটা পর্যায়ক্রমিক বৈশিষ্ট্য রয়েছে, মানে কে আগে বা কে পরে বসবে সেটাও কিন্তু রয়েছে। তো কার্যকরী মূলকের অগ্রাধিকার কম, আমি
এক এক করে লিখে দিব। কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম, মানে কে আগে আর কে পরে নামকরণের ক্ষেত্রে বা নাম্বারিং এর ক্ষেত্রে বসবে সেটা। এখানে একটু ভালো করে খেয়াল করো, প্রথমে অগ্রাধিকার যদি বলি COH, এটা কি? এটা হচ্ছে কার্বক্সিলিক মূলক। এরপরে যার অবস্থান সেটা হচ্ছে সালফেনিক মূলক, সালফোনিক মূলক। এরপরে আছে হচ্ছে COX, এক্স হচ্ছে যে কোনো একটা হ্যালাইড হতে পারে, এটা হচ্ছে অ্যাসাইল হ্যালাইড মূলক। এরপরে আছে হচ্ছে অ্যামাইড, CONH2, এটা হচ্ছে অ্যামাইড মূলক। অর্থাৎ সিরিয়ালে এই দিকে গিয়ে কি হবে, অনেকটা পরেই অ্যামাইড মূলকের অবস্থান হবে। এরপরে হচ্ছে অ্যালডিহাইড রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে কিটো মূলক, সায়ানাইড বা নাইট্রাইল মূলক রয়েছে, হাইড্রক্সিল মূলক রয়েছে, এরপরে হচ্ছে অ্যামাইনো মূলক রয়েছে, এরপর হচ্ছে অ্যালকক্সি মূলক রয়েছে। আর এখন রয়েছে হচ্ছে অ্যালকক্সির পরে রয়েছে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এরপর হয়েছে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে। এরপরে আছে হচ্ছে অ্যারাইল মূলক বা বেনজাইল মূলক বা ফেনাইল মূলক, যেটাকে বলা হয় C6H5। এরপরে হচ্ছে যে কোনো প্রকার হ্যালোজেন থাকলে সেগুলো ইউজ হবে। এরপরে রয়েছে নাইট্রো, NO2। এরপরে রয়েছে হচ্ছে অ্যালকাইল মূলক। অর্থাৎ আমরা এই যে পর্যায়ক্রমিক যে সিরিয়ালটা দেখলাম যে কার উপর কার অগ্রাধিকার রয়েছে, যদি একই কার্বন শিকলে ধরুন হচ্ছে এই জিনিসটাও পাওয়া যাচ্ছে, এই জিনিসটাও পাওয়া যাচ্ছে, তাহলে এখানে কে অগ্রাধিকার পাবে নাম্বারিং এর ক্ষেত্রে? এই যে CO, তারপরে হচ্ছে সায়ানাইড কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। তো এই বিষয়টা কিন্তু আমাদের এই, তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো বা বইতেও দেওয়া থাকতে পারে। তো এই সিরিয়াল গুলো অবশ্যই মনে রাখবা, কারণ এই সিরিয়ালের উপর ভিত্তি করেই আমরা কিন্তু নামকরণ এবং নাম্বারিং গুলো করে ফেলবো। তো এই বিষয়টা কিন্তু তোমরা চাইলে একটু তুলে নিতে পারো। এই যে অগ্রাধিকার যে ক্রমটা দেখলাম, এই অগ্রাধিকার ক্রমের কিন্তু একটা কাজ আছে, সেটা হচ্ছে একটা কার্বন শিকলে যদি দুইটা বা একাধিক কার্যকরী মূলক পাওয়া যায়, তবে কাকে আমরা কিভাবে ইউজ করবো সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজে যার অবস্থান আগে সেই কার্যকরী মূলকটা হচ্ছে মূল যৌগ রূপে ব্যবহৃত হবে, এবং বাকি যা থাকবে বা যতগুলো কার্যকরী মূলক থাকবে সেগুলো হচ্ছে প্রতিস্থাপক রূপে ব্যবহৃত হবে। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে CH3, CH, CH3, CHOH, CH2, CHO। এখানে দেখেন এই যে কার্যকরী মূলক যেগুলো দেওয়া আছে, এর মধ্যে যে এইটা একটা কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী মূলক, এবং এটাও একটা কার্যকরী মূলক। অর্থাৎ একটা কার্বন শিকলের মধ্যে কিন্তু আমরা তিনটা প্রতিস্থাপক পেয়ে যাচ্ছি। এখন এইখানে আমি একটা কথা বললাম যে সক্রিয়তা সিরিজে যার অবস্থান আগে সে হচ্ছে মূল কার্ব বা মূল শিকল হিসেবে বিবেচিত হবে। তো এই যে এই তিনটার মধ্যে আমি যদি সিরিয়াল করি, তাহলে এটা আছে, এরপরে আছে হচ্ছে OH টা আছে, এরপরে হচ্ছে অ্যালকাইল মূলকটা রয়েছে। তাহলে এইগুলোর মধ্যে এই যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক যেটা রয়েছে, এটা হচ্ছে তাহলে সবার আগে, তাহলে এটাকে আমরা মূল কার্বন শিকল হিসেবে গ্রহণ করে এইটাকে নাম্বারিং শুরু করব, এবং এগুলোকে পরে 2 3 4 5 এইভাবে নাম্বারিং করব। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে কাকে আমরা আগে অগ্রাধিকার দিচ্ছি সেইটা কিন্তু মূল কার্বন রূপে গ্রহণযোগ্যতা পাবে, এবং বাকিগুলো কি হবে, এখানে আমাদের প্রতিস্থাপক বা কার্যকরী মূলক হিসেবে ব্যবহৃত হবে। এইটা যদি নামকরণ করি 3 হাইড্রক্সি 4 মিথাইল পেন্টানেল, এইভাবে নামকরণ করতে হবে। আমরা কিন্তু নামকরণের সিরিয়ালি যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে আলোচনা করব। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে আমরা কাকে মূল কার্বনে রাখলাম এবং কাকে প্রতিস্থাপক হিসেবে রাখলাম। তোমাদের জন্য একটা বাড়ি কাজ আমি দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে CH3, CH, 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 CH2, CO, CH3, এটা হচ্ছে CH3। এইটা এখানে কিন্তু আমার একাধিক কার্যকরী মূলক কিন্তু রয়েছে বা প্রতিস্থাপক রয়েছে। সেইটার ক্ষেত্রে এখন কাকে আমি মূল কার্বন হিসেবে ধরবো আর কোনগুলোকে প্রতিস্থাপক হিসেবে ধরে নাম্বারিং করব, সেটা কিন্তু এখানে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা অবশ্যই জানাবা যে কিভাবে এটাকে চেঞ্জ হচ্ছে বা এটা কিভাবে কাজ করতেছে।
জৈব যৌগের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সাইক্লোঅ্যালকেন এবং কার্বন স্কেলেটাল ফর্মুলা। সাইক্লোঅ্যালকেন যেটা বলা হয় সেটা হচ্ছে মূল যে অ্যালকেন সংকেতটা থাকে সেই অ্যালকেন থেকে কি হবে, দুইটা হাইড্রোজেন কম থাকবে। অর্থাৎ আমরা যেটা জানি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে এই যে হাইড্রোজেনের অতিরিক্ত যে দুইটা আছে, এই দুই হাইড্রোজেন কি থাকবে, উজ্জ্ব থাকবে। এগুলো উজ্জ্ব থাকবে বলতে একবারই থাকবে না, অর্থাৎ এটার সাইক্লোঅ্যালকেনের সাধারণ সংকেত হবে CnH2n। অর্থাৎ মূল যে অ্যালকেন পরমাণু থাকবে সেই অ্যালকেন পরমাণু বা যৌগ থেকে দুইটা হাইড্রোজেন যদি আমরা কমায় দেই তাহলে সেখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সাইক্লোঅ্যালকেন। যদি 3 কার্বন বিশিষ্ট হয়, 3 কার্বন, তাহলে সেখানে কিন্তু আমাদের যে স্ট্রাকচারটা পাবো সাইক্লোঅ্যালকেন সেটা হবে একটা ত্রিভুজ আকৃতির, এরকম দেখতে পাওয়া যাবে। এখানে কি হবে, এই যে 3 কার্বন আছে, 3 পাশে 3টা কার্বন, এই কার্বনে সব মিলায়ে অ্যালকেনের চাইতে 2টা হাইড্রোজেন কম থাকবে। যদি আমি একটু দেখাই, কার্বন 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 কার্বন, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন হতে হয়, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, সেখানে কি হবে C3H8, বা 3 দুগুণে 6 প্লাস 2 8। অর্থাৎ একটা 3 কার্বন বিশিষ্ট যে স্ট্রাকচারটা হবে অ্যালকেনের, সেখানে কয়টা হাইড্রোজেন থাকবে, সর্বমোট 8টা। কিন্তু সাইক্লোঅ্যালকেনের বেলায় কি থাকবে, 2টা কম, মানে সেখানে 6টা হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে আমরা যদি 6টা, 3টার ক্ষেত্রে 6টা যদি প্রদত্ত দিয়ে দেই তাহলে CH2 CH2 CH2, এই যে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে। এটা হচ্ছে সাইক্লোঅ্যালকেন। এটার নাম কি হবে, এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন। এখন 4 কার্বন বিশিষ্ট যদি আমরা একটা সাইক্লোঅ্যালকেন দেখি, সেক্ষেত্রে কি হবে, এই যে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে। অর্থাৎ এখানে এখানে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে এবং প্রত্যেকটাতে 2টা করে হাইড্রোজেন চলে যাবে। তাহলে কিন্তু এখানে আমরা একটা সাইক্লোঅ্যালকেন পাচ্ছি। এখন এইটার নাম কি হবে, সাইক্লোবিউটেন। 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 আরেকটা বিষয়, যে যদি আমরা 5 কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন চিন্তা করি, সাইক্লোঅ্যালকেন, সেক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে আমরা পঞ্চভুজ আকৃতির একটা স্ট্রাকচার পাবো। অর্থাৎ এখানে আমি যদি স্ট্রাকচারটা দেখাই, এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে এবং এখানে যদি 2টা করে হাইড্রোজেন দিয়ে দেই তাহলে এখানে আমাদের সাইক্লোপেন্টেন পাওয়া যাবে। এটা হচ্ছে একটা সাইক্লোঅ্যালকেন। যদি 6 কার্বন বিশিষ্ট সাইক্লোঅ্যালকেন দেখি, তাহলে সেটা হচ্ছে এরকম আকৃতির হবে, ষড়ভুজ আকৃতির। তো এটাকে যদি আমরা দেখাই কার্বন দিয়ে, কার্বন হাইড্রোজেন প্রয়োগ করে, এই যে এরকম, এখন পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন ব্যবহার করলে, পরিমাণ মতো হাইড্রোজেন দিলে এখানে আমরা সাইক্লো একটা অ্যালকেন পাবো এবং এইটার নাম হয়ে যাবে হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। এই যে এইভাবে কিন্তু আমরা সাইক্লোঅ্যালকেনের নামগুলো বা স্ট্রাকচার গুলো আমরা এখানে করতে পারি। এখন পরীক্ষার সময় এগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, এখানে আমাদের বলে দিবে যে এই স্ট্রাকচারটা দিয়ে দিতে পারে যে এটার নাম কি, তখন এইভাবে লিখতে হবে যে সাইক্লোহেক্সেন, অথবা সাইক্লোহেক্সেন নামটাই দিয়ে দিল, তখন তোমাদের স্ট্রাকচার রাখতে হবে। যদি আঁকতে বলে স্ট্রাকচার, তাহলে অবশ্যই কিন্তু সেটা সৃজনশীলের ক্ষেত্রে হবে। আর যদি এইরকম চিত্র দেওয়া থাকে তাহলে এইটা এমসিকিউতে আসতে পারে যে এইটার নাম হচ্ছে এরকম। তো এইটারও সাথে কিন্তু আমাদের একটা বিষয় যুক্ত আছে, সেটা হচ্ছে কার্বন স্কেলেটাল ফর্মুলা। এই বিষয়টা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে চলে আসে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কার্বন স্কেলেটাল ফর্মুলাটা কিভাবে করা যায়। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা টপিক, যে কার্বন স্কেলেটাল ফর্মুলাটা কিভাবে তৈরি হচ্ছে। আমি দেখাবো কয়েকটা উদাহরণ দিয়ে, করাইতে করাইতে তোমরা কিন্তু বুঝে ফেলবা যে এটা কিভাবে হচ্ছে। আমি শুরুতে উদাহরণে চলে যাচ্ছি। CH3 CH2 CH CH CH3, এটার নাম কি ভাইয়া, এটার নাম হবে হচ্ছে, যদি আমরা এটার নামকরণ করি, পেন্ট টু ইন, পেন্ট টু ইন। আচ্ছা, এটাকে যদি 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5,
আচ্ছা, যেহেতু এখানে এই ডাবল বন্ডটা এই দিক থেকে কাছে আছে, এই জন্য এই নাম্বারিংটা আমরা এই দিক থেকে করলাম। আর এখানে 5টা কার্বন থাকার জন্য পেন্ট 2 নাম্বার পজিশনে ডাবল বন্ড, এই জন্য আমরা 2 ইন ব্যবহার করলাম। এখন ভাইয়া এইটার উপর ভিত্তি করে আমরা কিভাবে কার্বন স্কেলেটাল ফর্মুলা ব্যবহার করব। আচ্ছা, এখন প্রত্যেকটা কার্বনের জন্য যদি আমরা একটা পয়েন্ট করি, এইটা একটা পয়েন্ট ধরলাম। এরপরে কি আছে, সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড দিলাম। এরপরে একটা কার্বন আছে, তাই না, এটাকে এই পয়েন্টটা ধরলাম। আচ্ছা, এখন এরপরে কি আছে, আরেকটা কার্বন আছে, এটাকে এই পয়েন্টে নিলাম। আচ্ছা ভাই, এখন এই কার্বনটা এই পয়েন্ট হলো, তারপরে কি আছে, একটা ডাবল বন্ড আছে, তাহলে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। এখন কি আছে ভাই, একটা কার্বন আছে, এটা দিয়ে দিলাম। এরপরে কি আছে, আরেকটা কার্বন, দেখো এখানে এরকম আরেকটা কার্বন আমরা দিয়ে দিলাম। মোট কয়টা কার্বন এখানে আমরা পাচ্ছি, এখানে মোট আছে 5টা, 1 2 3 4 5। এভাবে কিন্তু আমরা কার্বন স্কেলেটাল ফর্মুলা করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের জন্য একটা প্রান্ত এবং প্রত্যেকটা বন্ডের জন্য একটা বন্ড বা ডাবল বন্ড থাকলে ডাবল বন্ড পর্যন্ত আমরা দিচ্ছি। অর্থাৎ টোটাল যতগুলো কার্বন থাকবে ঠিক ততগুলো আমরা প্রান্ত হিসাব করে, এবং বন্ড যে কয়টা আছে সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড সেগুলো কিন্তু আমরা অ্যাটাচ করে দেবো। যেমন হচ্ছে এই কার্বন আর এই কার্বন, অর্থাৎ এই পজিশন আর এই পজিশনে 2টা কার্বন আছে এবং এর মাঝে কি আছে, সিঙ্গেল বন্ড আছে, এই জন্য আমরা সিঙ্গেল বন্ড দিলাম। এই কার্বন আর এই কার্বনের মাঝে একটা ডাবল বন্ড আছে, এই যে এখানে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু কার্বন স্কেলেটাল ফর্মুলা গুলো গঠন করা যেতে পারে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, CH3 CH CH3 C ডাবল বন্ড CH3। এখানে যদি আরেকটা প্রতিস্থাপক যুক্ত করি, তো প্রতিস্থাপক যুক্ত করলে কিন্তু সেই ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে বিষয়টা। সেটা হচ্ছে, আমি এটার নামকরণ আগে করে রাখি, দেখি যেহেতু এটা ডাবল বন্ডটা এই দিক থেকে কাছে হচ্ছে, তাহলে আমাদের নামকরণ কিন্তু এই দিক থেকে হবে, 1 2 3 4 5। এটার নামকরণ যদি করি তাহলে কি হবে, 3 4 ডাই মিথাইল পেন্ট, 2 নাম্বার পজিশনে এখানে ডাবল বন্ড আছে, 2 ইন। আচ্ছা, একটা তো নামকরণ করলাম। এখন এইটা তাহলে স্কেলেটাল ফর্মুলা আমরা কি দেখব, বলছি আমরা প্রত্যেকটা কার্বন পরমাণুর জন্য কি হবে, একটা 2টা কার্বন পরমাণুর জন্য প্রতিটার জন্য একটা করে পয়েন্ট হবে। এই কার্বনের জন্য এই পয়েন্টটা দিলাম, এই কার্বনের জন্য এই পয়েন্টটা দিলাম। এখন এদের মাঝে কি আছে, সিঙ্গেল বন্ড আছে, আমরা সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম। এটা আর এটার মাঝে কি আছে, এর মাঝেও একটা সিঙ্গেল বন্ড আছে, এই যে দিয়ে দিলাম। এখন এই কার্বন আর এই কার্বন, অর্থাৎ এই কার্বন থেকে আরেকটা কার্বন থাকবো, এদের মাঝে কি আছে, ডাবল বন্ড আছে। তো এই কার্বন আর এই কার্বনের মাঝে একটা সিঙ্গেল বন্ড আছে, দিলাম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এই যে মিথাইল মূলক আছে না, এই মিথাইল মূলকের জন্য একটা এদিকে টান যাবে, আর এই মিথাইল মূলকের জন্য একটা এদিকে টান যাবে। তো এইভাবে কিন্তু আমরা কার্বন স্কেলেটাল ফর্মুলা গুলো গঠন করতে পারি। তো আরেকটা এখন একটা অ্যালকেন দেখাই, সাইক্লোঅ্যালকেন। CH3 CH3, এটা হচ্ছে একটা সাইক্লোঅ্যালকেন। আচ্ছা, এইটাকে যদি আমরা স্ট্রাকচার দেখাই তাহলে এটার হচ্ছে কার্বন স্কেলেটাল ফর্মুলা হবে হচ্ছে, এই যে মূল যে শেপটা এটা কিন্তু এরকমই থাকবে, থাকলো। এখন এই যে মিথাইল মূলকের জন্য একটা টান, আর এই যে ইথাইল মূলক আছে এই জন্য, ইথাইল মূলক থাকলে 2টা টান দিতে হবে, যেহেতু এখানে 2টা কার্বন আছে, 2টা কার্বন থাকলে এখানে আমাদের টান দিতে হবে এখানে 2টা, অর্থাৎ ইথাইল মূলকের জন্য এইরকম টান দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কার্বন স্কেলেটাল ফর্মুলা। এখন এটা যদি নামকরণ করি, আচ্ছা এটার নামকরণ করলে যেটা আসবে, এটা হচ্ছে 1 নম্বর পজিশন, 2 3 4 5 6। তাহলে আমরা কি হবে, এখানে মিথাইল মূলক এখানে ইথাইল মূলক, তাহলে মিথ এবং ইথ, এই দুটার মধ্যে ইথ আগে নামকরণে আসবে, তারপর হচ্ছে মিথ। তাহলে ইথের পজিশন কয় নাম্বার আছে, 1 নম্বর পজিশন, তাহলে এটা কি হবে, 1 ইথাইল, এরপর হচ্ছে 3 মিথাইল, এরপরে আসবে হচ্ছে, যেহেতু এটা সাইক্লোহেক্সেন এই জন্য এখানে সাইক্লোহেক্সেন আমরা ইউজ করব। আশা রাখি তোমরা বুঝতে পারবা, আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবো যে ভাইয়া এই জায়গায় বুঝি না, আমরা পরবর্তীতে ওই বিষয়টা পুনরায় রিআপলোডের চেষ্টা করব। এরপরে আরো উদাহরণ যদি বলি, যে সাইক্লো অ্যালকেনের আরেকটা উদাহরণ দিব, এটা হচ্ছে OH, এখানে হচ্ছে CH3। আর যদি আমরা দেখি, এটা হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, এখন এটার আগে কার্বন স্ট্রাকচার দেখি, বা কার্বন স্কেলেটাল ফর্মুলা হচ্ছে
এরকম আগে মূল শেপটা দিব। OH এর জন্য আমাদের OH লিখতে হবে, এটা কোনো স্কেলেটাল ফর্মুলা হচ্ছে না। স্কেলেটাল ফর্মুলা হবে শুধু তাদেরই যাদের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন সমৃদ্ধ প্রতিস্থাপক যুক্ত থাকবে। এছাড়া অন্যান্য যদি কোনো কার্যকরী মূলক OH এরকম CO যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে এখানে এই যে মিথাইল মূলক আছে এর জন্য কি হবে, এখানে একটা টান দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু আমাদের কার্বন স্কেলেটাল ফর্মুলা হয়ে গেল। তো এখন আমরা যদি এটার নামকরণ করি তাহলে কি হবে, দেখো এখানে কয় নম্বর পজিশন, এখানে দেখো আমরা 5 নম্বর পজিশনে মিথাইল মূলক দিলাম, তাই না? 5 মিথাইল। আচ্ছা, OH যুক্ত আছে, তাহলে OH যুক্ত থাকলে এটার নামকরণের ক্ষেত্রে ওয়ার্ড রুটের পরে ইউজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে আমাদের সাইক্লো, এটা যেহেতু একটা সাইক্লো কম্পাউন্ড, সাইক্লো লিখবো, সাইক্লো। এখন কোন রকম সাইক্লো, এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট এটা সাইক্লো কম্পাউন্ড, এর জন্য কি হবে হেক্স। আর একটা এখানে দেখো কি OH যুক্ত আছে, OH যুক্ত থাকলে আমি কিন্তু প্রথম যে লেকচারটা দিলাম ওখানেই যুক্ত করা বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে যে OH থাকলে কি হবে, ওখানে ওয়ার্ড রুটের শেষে নল ব্যবহার করতে হবে, তাহলে এখানে কি হবে হেক্সা নল। এইভাবে কিন্তু আমরা কার্বন স্কেলেটাল ফর্মুলা গুলো করতে পারি। আরো কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি, আর তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করলে আশা রাখি কার্বন স্কেলেটাল ফর্মুলা যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আয়ত্তে নিতে পারবা। একটু বড় করে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। CH2 CH CH OH CH2 CH3। এটার নামকরণের ক্ষেত্রে কি দেখো এখানে কিন্তু সব দিক থেকে OH এর পজিশনটা কি আছে, সমান দূরত্ব আছে। তারপরে তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে নাম্বারিং করব, নাম্বারিং এর ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে এই ডাবল বন্ড এই জিনিসটা এই দিক থেকে কাছে আছে, তাহলে এখানে কি করতে হবে আমাদের এই দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5। ওকে, নাম্বারিং করলাম। আমাদের এখানে তো উদ্দেশ্য কার্বন স্কেলেটাল ফর্মুলা, এখানে আমাদের এখনই নামকরণের কোনো বিষয়টা আসবে না, এখানে দেখতে হবে যে এখানে আমাদের কার্বন স্কেলেটাল ফর্মুলাটা কেমন হবে। তো এটা কার্বন স্কেলেটাল ফর্মুলা যদি আমরা খেয়াল করি তাহলে এটা হবে এইরকম। আচ্ছা, এখানে একটা OH যুক্ত আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এখানে একটা ডাবল বন্ড যুক্ত আছে, তাহলে যদি ডাবল বন্ডের কথা চিন্তা করি, এই কার্বন আর এই কার্বন অর্থাৎ এই পজিশন আর এই পজিশন, এই পজিশনের মাঝে কি হবে একটা ডাবল বন্ড চলে আসবে। আর কোন জায়গায় কিন্তু ডাবল বন্ড নাই, এই জন্য আমাদের এখানে কি করলাম সবগুলোতে সিঙ্গেল বন্ড। এবং এটা কিভাবে আসলো এখানে কিন্তু আমি দেখাই দিছি, আস্তে আস্তে এই সেগুলো এখানে চলে আসছে। এখন এই যে OH টা কোন পজিশনে আছে সেটা কিন্তু দেখতে হবে। 1 2 3 3 নাম্বার কার্বনে, অর্থাৎ 1 2 3 এই জায়গায় কিন্তু OH টা চলে আসবে। আর বাকিগুলোতে কিন্তু স্বাভাবিকভাবে এইরকম আমরা স্কেলেটাল ফর্মুলা গুলো ব্যবহার করতে পারবো। তো আশা রাখি এরকম করে তোমরা বুঝতে পারবে। আমি আরেকটা করাই তোমাদের বাড়ির কাছে দিব, সেটা হচ্ছে সাইক্লো। এটা দিয়ে আমরা এখানে একটা উদাহরণ দিব, সাইক্লো কম্পাউন্ড CH CH CH2, এখানে হচ্ছে CH3। আচ্ছা, এখন এইটার যদি আমি চিন্তা করি তাহলে এই যে মূল স্ট্রাকচার এটা কিন্তু এরকমই থাকবে। আমি বারবার যেটা বলে রাখতেছি মূল স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হবে না। এটা দিলাম, এখন এই পজিশন দিলাম। এই কার্বনের জন্য একটা পয়েন্ট, এইটা যদি চিন্তা করি তাহলে এই কার্বনের জন্য কি হবে, এইখানে একটা পয়েন্ট দিলাম। এই কার্বন আর এই কার্বনের মাঝে আর একটা পয়েন্ট হবে, দিলাম। এই কার্বন আর এই কার্বনের মাঝে আর একটা পয়েন্ট হবে, এরকম, তাই না? কিন্তু এটা কিন্তু আমি সোজা দেখাচ্ছি, যদি একটু স্ট্রাকচারটা সুন্দর করি তাহলে কি হবে দেখো, সবই ঠিক হবে। তাহলে এইরকম দেখো, এই যে এরকম করে যদি আমরা আঁকাইতে পারি কিন্তু দেখতে একটু সুন্দর হবে এবং বুঝতেও সহজ হবে যে এখানে আমাদের কয়টা কার্বন আছে। কয়টা কার্বন আছে, 1 2 3 4টা কার্বন আছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4। অর্থাৎ এইভাবে যদি আমরা স্ট্রাকচারটাকে ড্র করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এখানে কয়টা কার্বন আছে এবং কোন কার্বনের সাথে কোন প্রতিস্থাপকটা যুক্ত রয়েছে। আশা করি কার্বন স্কেলেটাল ফর্মুলা সম্পর্কে যতটুকু বললাম এর মধ্যে তোমাদের পরীক্ষা আসবে এবং এগুলো বারবার প্র্যাকটিস করলে তোমাদের যে সমস্যাটুকু সেগুলো দূরীভূত হয়ে যাবে। আর জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে কিন্তু মূল যে বিষয় সেটা দেখতে হবে কার্বন শিকল দীর্ঘ কোন দিকে হচ্ছে। দীর্ঘ কার্বন শিকলের উপর ভিত্তি করে কিন্তু আমাদের নামকরণ করতে হয়। যদি প্রতিস্থাপক আসে সেক্ষেত্রে আলাদা কথা, যদি প্রতিস্থাপক খুব কম দেখা যায়
মানে কোনো কার্যকরী মূলক যদি যুক্ত না থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রতিস্থাপক এবং দ্বিবন্ধন ত্রিবন্ধন বা একক বন্ধনের উপর ভিত্তি করে কিন্তু যেদিক থেকে কার্বন শিকলটা দীর্ঘ হচ্ছে বা সর্বোচ্চ পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু আমাদের নামকরণ করতে হয়। অর্থাৎ কার্বন শিকল দীর্ঘ বা সর্বোচ্চ দিক থেকে যে দিক থেকে আমি কার্বন শিকলটা পাবো মানে নাম্বারটা একটু বেশি হবে সেই দিক থেকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো যে বিষয়টা সেটা হচ্ছে সর্বোচ্চ কার্বন শিকল আমাদের বিবেচনায় নিতে হবে। সেই দিক থেকে যদি আমরা দু একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে H3C CH2 CH CH2 CH2 CH3, এখানে একটা হচ্ছে CH3। তো ভাইয়ারা যদি একটা জিনিস দেখো, আমি কোন দিক থেকে গেলে আমি সর্বোচ্চ কার্বন বা সবচেয়ে বেশি কার্বন নাম্বারিং করতে পারবো, যদি এই দিক থেকে যাই এইদিকে আসি বা এইদিক সোজা যাই তাহলে সেক্ষেত্রে কি হবে 1 2 3 4 5 6, এই দিক থেকে সোজা গেলে আমরা 6টা কার্বন পাবো। এই দিক থেকে যদি আমরা এই দিকে আসি 1 2 3 4 5 6, এদিক থেকেও আমরা 6টা কার্বন পাচ্ছি। যদি এই দিক থেকেও এই দিকে যাই তাহলে কি হবে 1 2 3 4 5 6, এদিক থেকে 6টা কার্বন পাচ্ছি। যদি এই দিক থেকে এই দিকে যাই 1 2 3, তার মানে আমি ওই যে কোনো তিনটা ওই দিকে যেতে পারবো কিন্তু এই দিক থেকে এই দিকে আসতে পারবো না। কেন? কারণ এই দিক থেকে গেলে আমি সর্বোচ্চ 3টা কার্বন পাচ্ছি, কিন্তু এই দিক থেকে এই দিক বা এই দিক থেকে এই দিক বা এই সোজা গেলেও কি হবে আমাদের সর্বোচ্চ কার্বন 6টা করে পেতে পারি। এই বিষয়টা খেয়াল করো। যদি সোজা দেখি 1 2 3 4 5 6, আচ্ছা ভাই আমি এই যে এইদিকে আসলাম না, তাহলে এটাকে কি করবো, এটাকে আমরা প্রতিস্থাপক হিসেবে গ্রহণ করতে পারি এবং এটার উপর ভিত্তি করে আমাদের নামকরণ করতে হবে। তাহলে এখানে প্রতিস্থাপক এটা হচ্ছে মিথাইল মূলক, তাহলে এইটা কোন পজিশনে আছে, 5 নাম্বার কার্বন পজিশনে এটা যুক্ত আছে এবং যেহেতু এই কার্বন শিকলে একটি মাত্র প্রতিস্থাপক যুক্ত আছে মিথাইল মূলক, এই জন্য কি করব আমরা এটাকে আগে ব্যবহার করব। তাহলে এখানে কি হবে 5 মিথাইল দিলাম। এখন ভাইয়া এখানে দেখুন কয়টা কার্বন পাচ্ছি আমরা, এখানে 6টা কার্বন পাচ্ছি। তাহলে 6টা কার্বন থাকলে ওয়ার্ড রুট কি হয় হেক্স, এবং এখানে যেহেতু সবগুলোই সিঙ্গেল বন্ড যুক্ত আছে তাহলে কি হবে ভাই এটা হচ্ছে অ্যালকেন, তাহলে হেক্সের জায়গায় কি হবে ইএন যুক্ত হবে হেক্সেন। তাহলে এটা উদাহরণের বা এটার নামকরণ কি হবে 5 মিথাইল হেক্সেন। আরো উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি, দেখো CH3 CH ডাবল বন্ড, এই যে এখানে দেখো ডাবল বন্ড চলে আসছে, এখানে CH C CH2 CH2 CH3, আচ্ছা এখানে CH ডাবল বন্ড CH CH3। তো আমার উদ্দেশ্য হচ্ছে আগে দেখতে হবে কোন দিক থেকে আমরা সর্বোচ্চ কার্বন শিকলে যেতে পারি বা সর্বোচ্চ কার্বন কাউন্ট করতে পারি। এটা এই যে যেভাবে আমি তিনটা দেখালাম যে তিনটার মাধ্যমে আমি এখানে সর্বোচ্চ কার্বন শিকল পেতে পারি, তোমরাও চেষ্টা করবা এখানে সর্বোচ্চ আর কোন কোন উপায়ে এখানে সর্বোচ্চ কার্বন শিকল পাওয়া যেতে পারে। তো আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা এখানে খেয়াল করবা। আমি যদি এখান থেকে নামকরণ করি, দেখো এখান থেকে কেন করব ভাইয়া, ওই যে আমি কার্যকরী মূলকের সক্রিয়তার সিরিজ দেখাইছি যে কার অবস্থান কোথায়। যদি এই কোনো একটা শিকলের মধ্যে ট্রিপল বন্ড বা ডাবল বন্ড আসে তাহলে সেখানে ডাবল বন্ডের কিন্তু প্রায়োরিটি বেশি হবে। তাহলে এই সব দিক থেকে যদি আমি খেয়াল করি তাহলে ডাবল বন্ড গুলো কোথা থেকে কোথায় হতে পারে, এদিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে, এদিক থেকেও হতে পারে। তো আমি যে কোনো একটা পজিশন থেকে এই দিক থেকে এদিকেও যেতে পারি বা এদিক থেকে এদিকেও আসতে পারি। ঠিক আছে, তো আমি যেহেতু এইটা এদিক থেকে নিছি এটা আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8, দেখো ভাই এই দিক থেকে এদিকে গেলে আমরা 8টা কার্বন ধরতে পারবো। যদি এই দিক থেকে এইদিকে যাই 1 2 3 4 5 6 7, অর্থাৎ একটা এইদিকে চাইতে একটা কম পাওয়া যাবে, অর্থাৎ এইটাকে আমরা কাউন্টে নিব না। তাহলে এইটাকে কাউন্টে যদি নেই তাহলে কি হবে, দেখো এখানে এই যে 4 নাম্বার কার্বন, এইখানে এই যে বড় ধরনের একটা আমরা প্রতিস্থাপক পেয়ে যাচ্ছি। কি প্রতিস্থাপক, এখানে কয় কার্বন বিশিষ্ট আছে, 3 কার্বন বিশিষ্ট, মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট প্রতিস্থাপক বা অ্যালকাইল মূলক কি হবে প্রোপাইল। কয় নাম্বার পজিশনে আছে ভাইয়া, 4 নাম্বার পজিশনে আছে। এই জন্য কি করব আমরা আগে 4 দিলাম, 4 কি প্রতিস্থাপক প্রোপাইল, প্রোপাইল লিখবো 4 প্রোপাইল। এখন কথা হচ্ছে এখানে মোট আমরা ডাবল বন্ড পাচ্ছি কয়টা, ডাবল বন্ড পাচ্ছি 1 2 3, তাহলে 3টা ডাবল বন্ড থাকলে কি হবে ট্রাই এন। এখন কোন কোন পজিশনে আছে সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার কার্বনে আছে, এটা হচ্ছে 4 নাম্বার কার্বনে এবং এটা 6 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড যুক্ত আছে। তো এই নাম্বারগুলো আমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে। আচ্ছা এখানে অ্যাড করার আগে এখানে কয়টা কার্বন পাচ্ছি 8টা, 8টা থাকলে কি হবে অক্ট। এরপর ভাই কোন কোন পজিশনে আমরা ডাবল বন্ড পাচ্ছি 2
4 এবং 6 নাম্বার পজিশনে পাইলাম। এখন এটা যেহেতু অ্যালকেন চেনের, তাহলে এটা কি করব আমরা, ইন যুক্ত করে দেব, অর্থাৎ 4 প্রোপাইল অট 2 4 6 ইন, দুঃখিত ইন না, এখানে টাইন হবে। তাহলে এখানে কিন্তু আমরা একটা নামকরণ পেয়ে গেলাম, অর্থাৎ যে দিক থেকে গেলে আমরা সর্বোচ্চ কার্বন শিকল পাবো সেই দিক থেকে কিন্তু আমাদের এই নাম্বারিং গুলো করতে হয়। আচ্ছা, এরপরে আরেকটা দিব, ট্রিপল বন্ড দিয়ে একটা খেয়াল করি, CH ট্রিপল বন্ড সি ট্রিপল বন্ড CH। এখন একটা বিষয় এখানে খেয়াল কিন্তু করবা যে দুই দিক থেকেই, যে দিক থেকেই তুমি প্রান্তীয় কার্বন হিসাব করো কেন, সব দিক থেকেই কিন্তু ট্রিপল বন্ড সমান দূরত্বে অবস্থান করতেছে। যদি সমান দূরত্বে অবস্থান করে তাহলে যে কোনো দিক থেকে তুমি নাম্বারিং করতে পারো। ধরলাম এই দিক থেকে 1 2 3 4। তাহলে এখন আমরা দেখতে পারি কোন কোন অবস্থানে ট্রিপল বন্ড গুলো রয়েছে, 1 কার্বনের পরে এবং 3 কার্বনের পরে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু নামকরণ করতে পারি 1 3, একটা হাইফেন, এরপর হচ্ছে ওয়ার্ড আসবে। এখানে কয়টা কার্বন আছে, 4টা। 4টা থাকলে কি হয়, বিউট। এখন এখানে কোন কোন পজিশনে ট্রিপল বন্ড আছে, এটা হচ্ছে 1 এবং 3, সেটা কিন্তু আমরা দিয়ে রাখছি। এবং এটা যেহেতু ট্রিপল বন্ডের ক্ষেত্রে, তাই এজন্য আমাদের কি হবে, আইন যুক্ত হবে। বা এটাকে যদি আমরা এইভাবে করতে পারি 1 3 বিউটাইন, এইভাবে কিন্তু আমরা নামকরণ করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো না যে কোন দিক থেকে আমাদের সর্বোচ্চ কার্বন শিকল বা নাম্বারিং হচ্ছে। তবে এই যে প্রান্তীয় যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা রকমের হতে পারে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, HC ট্রিপল বন্ড C CH2 CH2, তো এখানে 3 হবে। তো এখানে দেখো কোন দিক থেকে আমরা নাম্বারিং করব, অবশ্যই যে দিক থেকে ট্রিপল বন্ডটা বা ডাবল বন্ডটা আগে পাওয়া যায় সেই দিকে। এখানে যেহেতু ডাবল বন্ড নাই, এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে এখান থেকে আমরা নাম্বারিং করব 1 2 3 4। এখন কথা হচ্ছে এখানে আমাদের তাহলে আমরা নামকরণ কিভাবে করতে পারি, এটার নামকরণ হবে কয় নাম্বার পজিশনে ট্রিপল বন্ড আছে, 1 নাম্বার পজিশনে, তাহলে 1 দিলাম। এখন কয়টা কার্বন আছে এখানে, আমাদের 4টা কার্বন শিকল পাওয়া যাচ্ছে, অর্থাৎ 4টার জন্য কি হবে, বিউট। এখন এখানে যত ট্রিপল বন্ড আছে এই জন্য কি হবে, বিউট আইন, মানে বিউটাইন যুক্ত হচ্ছে। এটাকে যদি আমি নরমালি বলি তাহলে বিউটাইন 1, বিউটাইন 1 হচ্ছে। এইভাবে কিন্তু আমরা নাম্বারিং কিন্তু করে যেতে পারি। তো আমরা একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি একটু বড় করে, CH3 CH ডাবল ওয়ান CH ডাবল ওয়ান CH ডাবল ওয়ান CH3। তোমরা আগে এই নাম্বারিং বা নামকরণ করার আগে অবশ্যই দেখে নেবে যে কার্বনের হাতগুলো সেট আপ বা ফিল আপ করা আছে কিনা, অর্থাৎ কোন কার্বনের সাথে কম বা বেশি হাইড্রোজেন বা হাত যুক্ত বা কম আছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এইটা যেটা বললাম সেটা হচ্ছে সর্বোচ্চ কার্বন শিকল দেখার পরে কিন্তু তোমরা এই বিষয়টা কিন্তু খেয়ালে নিবা যে কিভাবে নামকরণ করতে হবে। যৌগে যদি একাধিক প্রতিস্থাপক থাকে, যে কোনো জায়গায় একাধিক প্রতিস্থাপক থাকতেই পারে কার্বন শিকলে, সেই ক্ষেত্রে প্রতিস্থাপক সমূহের অবস্থান সূচক না কার্বন নাম্বারের যোগফলের উপর ভিত্তি করে কিন্তু যেদিক থেকে প্রতিস্থাপক কাছে হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। কথাটা হয়তো একটু কঠিন মনে হচ্ছে, আমি উদাহরণ দিব। যে একটা উদাহরণ দেই, CH3 C CH2 CH3 CH3, এটা হচ্ছে CH3 আর একটা উদাহরণ দিব এখানে, CH3 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 CH2 CH3। এখন আমরা যদি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, এইটা যদি আমরা এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, এখন আমরা দেখব যে কোন কোন অবস্থানে প্রতিস্থাপক গুলো আছে। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে শুরু থেকে প্রতিস্থাপক কোন জায়গায় আছে, প্রথমে আছে 2 নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে দুইটা প্রতিস্থাপক আছে, এই জন্য আমরা 2 কে 2 বার যোগ করব, দিলাম। এখন আবার কোথায় গিয়ে প্রতিস্থাপক আছে, এই যে জায়গায় প্রতিস্থাপক আছে, কয় নাম্বার পজিশনে, 4 নাম্বার, এই জন্য 4 নাম্বারকে আমরা একবার যোগ করলাম। এখন টোটাল যোগফল কত হবে, এখানে যেহেতু আর কোনো প্রতিস্থাপক নেই আমরা যোগফল বের করে দেব, 4 আর এখানে 2 2 4 মানে হচ্ছে 8। অর্থাৎ এই দিক থেকে গেলে আমরা প্রতিস্থাপক অবস্থান পাবো টোটাল 8।
এখন এই দিক থেকে যদি আমরা হিসাব করি 1 2 3 3 নম্বর পজিশন পর্যন্ত কোনো প্রতিস্থাপক এখানে কিন্তু আমাদের নেই। আচ্ছা একটু ওয়েট, এখানে আমরা একটা প্রতিস্থাপক এখানে যুক্ত করতেই পারি। এখানে প্রথমে কোন নাম্বারে প্রতিস্থাপক আছে? 2 নাম্বার পজিশনে প্রতিস্থাপক আছে, এই জন্য 2 দিলাম। কয়টা প্রতিস্থাপক আছে? একটা, এই জন্য একটা 2 দিলাম। প্লাস এই 3 নম্বরে নেই, 4 নম্বরে গিয়ে 2টা প্রতিস্থাপক আছে, এই জন্য 4 কে আমরা 2 বার যোগ করব। তাহলে 2 4 6, 6 আর 4 10। এখন কোন দিক দিয়ে গিয়ে ভাইয়া সবচেয়ে কাছে আমরা প্রতিস্থাপক পাচ্ছি? নিশ্চয়ই এই দিক দিয়ে গিয়ে আমরা 8 পাচ্ছি, আর এই দিক থেকে এসে 10 পাচ্ছি, মানে কোন পজিশনের আমরা প্রতিস্থাপক গুলো যোগ করলাম। তাহলে যোগ করার পর এই জায়গায় 10 হচ্ছে আর এই জায়গায় হচ্ছে 8। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে জায়গায় গিয়ে প্রতিস্থাপক সর্বনিম্ন অবস্থান দেখায় সেই জায়গা থেকে আমাদের নাম্বারিং করতে হবে, অর্থাৎ এই নাম্বারিংটা আমাদের জন্য সঠিক, এই নাম্বারিংটা আমাদের জন্য ভুল। তাহলে যদি সঠিক ভুলের হিসাব করি তাহলে এটার নাম্বারিং কি আসবে আমাদের? এটা আসবে হচ্ছে 2, 2 নম্বর পজিশনে, যেহেতু এখানে আমাদের 2টা আছে 2 2, আর কোথায় আছে? 4 নম্বর পজিশনে একই প্রতিস্থাপক আছে 2 2 4, সবগুলো একই প্রতিস্থাপক, এই জন্য কি হবে? ট্রাই। এবং কি প্রতিস্থাপক? মিথাইল প্রতিস্থাপক, এই জন্য দেব ট্রাই মিথাইল। কয়টা কার্বন পাচ্ছে? হচ্ছে 5টা কার্বন শিকল পাচ্ছে, এই জন্য কি হবে? যেহেতু সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে ট্রাইমিথাইল পেন্টেন। অর্থাৎ এইটা কিন্তু আমাদের জন্য সঠিক নামকরণ, এইটা কিন্তু আমাদের জন্য ভুল নামকরণ। আশা করি এই বিষয়টা কিন্তু তোমরা খেয়ালে অবশ্যই রাখবা যে কিভাবে এখানে নামকরণ গুলো আমরা চেঞ্জ করে ফেলতেছি বা কিভাবে এই নামকরণ গুলো হয়ে যাচ্ছে। এইরকম কিন্তু পজিশন গুলো দেখেও আমাদের নামকরণ পরীক্ষায় আসতে পারে।